প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে উপস্থিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের সাবজেক্ট শিল্প সম্পর্ক। সেই শিল্প সম্পর্কের বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এর আজকে 10 নম্বর লেকচার, এবং এই 10 নম্বর লেকচারটি আমি সাজিয়েছি যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসিস ডিটারমাইনার্স। এই টপিক্সের ভিতরের আরেকটি টপিক ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি সম্পর্কে, এবং আজকে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির আদ্যপান্ত উদ্ধার করব। আসো আমাদের সঙ্গে। চলো তাহলে যাই, এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি আসলে কি এবং এ বিষয়ে আমাদের আজকে এই লেকচারে কি কি আছে। যারা তোমরা এখনই জয়েন করলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির সংজ্ঞাতে শুরুতেই বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি মিনস সেলফ গভর্নমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল লাইফ। এটা দেখো যে শিল্পীয় গণতন্ত্র, এটাকে শিল্পীয় গণতন্ত্র বলা হচ্ছে, বা ইন্ডাস্ট্রিয়াল যে ডেমোক্রেসি, সেই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি বা শিল্পীয় গণতন্ত্র হচ্ছে শ্রমিকদের একটা আত্মশাসন এবং যে শিল্পীয় জীবন, সেই শিল্পীয় জীবনের যে সম অধিকার, সম অধিকারের একটা সুযোগ প্রদান। আমরা আরো সহজ করে বলতে পারি, আরো বলবো আমরা, তার ভিতরে আমরা একটু বলে যাই যে এটা কি কি বলেছে তারা। এটা বলেছে WZ ল্যাক। এরপরে আমরা যদি এবি উলফ ওনার এতে যাই, তাহলে ওখানে দেখতে পাবো, দিস ইজ দ্য সেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি অ্যান্ড মেশিনারি অ্যান্ড এ স্পিড ইন হুইচ অল কনসার্নড শ্যাল হ্যাভ ইফেক্টিভ ভয়েস ইন ম্যাটার্স হুইচ কনসার্ন অল। এখানে শিল্পীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের যে মূল কথা সেটি তিনি বলেছেন যে এটি এমন একটা মাধ্যম এবং একটা মেজাজের কথা তিনি বলেছেন, একটা মেজাজ, একটা স্পিরিট, যাতে সবার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে মানে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের একটা ফলপ্রসূ বক্তব্য থাকে, অর্থাৎ সবাই যেন এখানে একটা মতামত দিতে পারে। আমরা যদি আরো দু একজনের সংজ্ঞা দেখি, তাহলে দেখবো GDH কোল, তিনি বলেছেন যে ইট রিপ্রেজেন্টস এ পজিশন ইন হুইচ এভরি ওয়ার্কম্যান ক্যান ফিল হি হ্যাজ এ রিয়েল শেয়ার ইন কন্ট্রোলিং দ্য কন্ডিশনস অফ হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক। এখানে বলা হচ্ছে যে এটি এমন একটি অবস্থা তুলে ধরে যাতে প্রত্যেকটি কর্মী অনুভব করে তার জীবন এবং কর্ম নিয়ন্ত্রণকারী বিষয়ে তার প্রকৃত অংশ রয়েছে। এবং আমরা যদি আরো একটি সংজ্ঞা দেখি, তাহলে দেখব যে ইমেরি অ্যান্ড থসার্ড, তারা বলেছেন এ কন্ট্রিবিউশন অফ দ্য সোশ্যাল পাওয়ার ইন ইন্ডাস্ট্রি সো দ্যাট ইট টেন্ডস টু শেয়ার আউট among all who are engaged in the work rather than concentrated in the hands of a minority. এখানে আসলে আরো যদি আমরা একটা বিষয় শেয়ার করি, তাহলে আসলে শিল্পীয় গণতন্ত্র আসলে সমাজের শ্রমিকদের ভূমিকা এবং মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট, এবং এর মাধ্যমে কিন্তু কি হয় যে শ্রমিক কর্মী তাদের নিজেদের মধ্যে যে কার্য পরিবেশ, সেই কার্য পরিবেশ নির্ধারণে আমরা বলবো যে ব্যবস্থাপনায় কিন্তু অংশগ্রহণকে বোঝাবে এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, এবং এতে কিন্তু শ্রমিকদের যে বিচ্ছিন্নতা বোধ, সেই বিচ্ছিন্নতা বোধ কিন্তু দূর হবে এবং ফলশ্রুতিতে তারা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হবে। আমরা বলতে পারি এরকম ভাবে যে শিল্প কারখানায় নিয়োজিত যে কর্মীগুলো থাকবে, তাদের দ্বারা নির্বাচিত যে ব্যক্তি, সেই ব্যক্তিবর্গের সহায়তায় যখন কর্মী ব্যবস্থাপনা এবং শিল্প সম্পর্কিত যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের প্রক্রিয়া বা সুষ্ঠুভাবে সম্পাদন করা হবে, তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো শিল্পীয় গণতন্ত্র। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কি হবে যে শিল্প কারখানা পরিচালনার সকল কার্যক্রমে শ্রমিকদের কিন্তু অংশগ্রহণের একটা সুযোগ সৃষ্টি হবে এবং অংশগ্রহণ থাকবে। চলো এবারে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। এই স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসিকে বলা হচ্ছে যে এখানে আওতা কি কি থাকবে। অর্থাৎ শুরুতেই বলা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সমিতির যে স্বাধীনতা সেটি থাকবে। তো সমিতির স্বাধীনতা এখানে বলছে শিল্প কারখানায় সমিতি গঠনের যে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি এর আওতাভুক্ত থাকবে। প্রকৃতপক্ষে সংগঠনে সমিতি গঠনের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই সর্বস্তরের যে কর্মী তাদের মতামত রাখার একটা সুযোগ পাওয়া যাবে, এবং এর মধ্যেই কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির ভিত্তিটা স্থাপিত হবে। অর্থাৎ এটা হচ্ছে সমিতির স্বাধীনতার কথা বলছি আমরা, এবং এই স্বাধীনতা প্রদানের অর্থই হচ্ছে কর্মী যেন বৈষম্য হ্রাস পায়, নিরাপত্তা এবং আর্থিক সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার জন্য প্রকাশ পায়। এবং এই স্বাধীনতা কেবল যে শ্রমিক বা কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাও নয়, বরং এটি কিন্তু মালিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এবং মালিকরাও সমিতিতে যোগ দিতে পারবেন এবং নিজেদের যে অধিকার সেই অধিকার রক্ষায় কিন্তু দেন দরবার করতে পারবেন। আরেকটি যেটা সেকেন্ড স্টেপ সেটি হচ্ছে কালেকশন বার্গেনিং, অর্থাৎ যৌথ দর কষাকষি থাকবে, অর্থাৎ সমিতি গঠনের স্বাধীনতার সাথে সাথে যৌথ দর কষাকষির বিষয়টি জড়িত। এর মধ্যে শ্রমিক মালিক যৌথভাবে আলোচনার মাধ্যমে সম্মিলিত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এই প্রক্রিয়াটি আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং অধিকাংশের যে মতামত সে মতামতকে কিন্তু মূল্য প্রদান এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দেয়। ফলে আমরা বলতে পারি যে যৌথ দর কষাকষির সকল কাজ কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির অন্তর্ভুক্ত। আরেকটা বিষয় যে রাইট টু স্ট্রাইক অ্যান্ড লগ আউট। এখানে বলা হচ্ছে যৌথ দর কষাকষির ক্ষেত্রে ধর্মঘট এবং লগ আউটকে চূড়ান্ত অস্ত্র হিসেবে গণ্য করা যায় এবং ধর্মঘটের মাধ্যমে শ্রমিকরা কিন্তু মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং লগ আউটের মাধ্যমে মালিক পক্ষ শ্রমিকদের উপরে কিন্তু চাপ প্রয়োগ করে। সাধারণভাবে আলাপ আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা হয় না বা উভয় পক্ষ যখন নিজেদের ক্ষেত্রে অনড় অবস্থানে থাকবে তখন এই অনড় অবস্থানকে দুর্বল করতে এই অস্ত্র কিন্তু ব্যবহার করা হবে এবং বিধিসম্মতভাবে এই ধর্মঘট বা এই যে আমরা যেটা বললাম একটু আগে লগ আউট, সেই লগ আউট কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের হাতিয়ার হিসেবে গণ্য করা হবে। অতএব এই যে স্ট্রাইক এবং লগ আউট এটিও কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির আওতায় পড়ে। তো এই ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির স্কোপ। আমরা এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির যে অবজেক্টিভস রয়েছে সেগুলা। এখানে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, বুঝতেই পারছো যে আসলে কি কি উদ্দেশ্য নিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি চলে। সেই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি হচ্ছে টু এস্টাবলিশ পিস, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করা। একটা শিল্প কারখানায় শান্তি প্রতিষ্ঠার জন্য এটা কিন্তু উদ্দেশ্য। টু ডেভেলপ রিলেশন, সম্পর্কের উন্নয়ন করা, সেই সম্পর্কের উন্নয়ন শ্রমিক টু শ্রমিক, শ্রমিক টু ব্যবস্থাপনা, আবার ব্যবস্থাপনা টু শ্রমিক, সবকিছু মিলিয়ে আবার ব্যবস্থাপনা টু ব্যবস্থা। এরপরে টু ইনক্রিজ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, এখানে আর্থিক যে স্বাচ্ছন্দ্য বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটি টু এস্টাবলিশ ভ্যালুস, অর্থাৎ যে শিল্পীয় যে গণতন্ত্র সেটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে কিন্তু শিল্পের যে মূল্যবোধ সে মূল্যবোধ প্রতিষ্ঠা করা কিন্তু সহজতর হবে। আবার যেটা বলছে টু টেক প্রপার ডিসিশন, এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হচ্ছে, অর্থাৎ গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হলে অবশ্যই যে প্রপার ডিসিশন মেকিং নিয়ে সুবিধা হবে। আবার সিদ্ধান্ত বাস্তবায়নের কথা যদি আমরা বলি তাহলে বলবো টু ইমপ্লিমেন্ট ডিসিশন, অর্থাৎ এখানে সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রতিষ্ঠানের যে গৃহীত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সমূহের সঠিক বাস্তবায়ন করা শিল্পীয় গণতন্ত্রের অন্যতম কাজ সেটি। এবং ফলপ্রসূ যে পরামর্শ প্রদান সেটি যদি আমরা চিন্তা করি, প্রতিষ্ঠানের যে উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করে ফলপ্রসূ পরামর্শ গ্রহণ করা যেতে পারে। এবং টু টেক ইফেক্টিভ কনসালটেশন, আমি যেটা বললাম যেটা আমাদের টু টেক ইফেক্টিভ কনসালটেশন। এবারে দেখো তারপরের যে জিনিসটি কোঅপারেটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আমাদের যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি। কোঅপারেটিভ অ্যাটিটিউড শিল্পীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যে সিদ্ধান্ত গৃহীত হবে তাতে শ্রমিক মালিক উভয় পক্ষে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব হবে এবং এখানে শিল্পীয় যে সহযোগিতামূলক আচরণ এবং যখন আমাদের একটা প্রতিষ্ঠানে যখন গণতন্ত্র থাকবে, যখন ডেমোক্রেসি থাকবে তখন কিন্তু সহযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়। এরপরে টু ক্রিয়েট ফেভারেবল অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা যে অনুকূল পরিবেশ সৃষ্টি সেটাও কিন্তু একটা উদ্দেশ্য। হিউম্যান অ্যাপ্রোচ, একটা মানবীয় দৃষ্টিভঙ্গি দেখানো, অর্থাৎ যদি ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি থাকে তাহলে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের প্রতি অবশ্যই মানবীয় দৃষ্টিভঙ্গিগুলো পরিলক্ষিত হবে। এরপরে উৎপাদনে ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা এবং সার্বিক দক্ষতা বৃদ্ধি করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলন করা হয়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠান, অর্থাৎ টু এস্টাবলিশ লং টার্ম পিস, প্রতিষ্ঠানের যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা শিল্পীয় গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করা হয়ে থাকে এবং এটিও কিন্তু এটি একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে আমরা কিছু কিছু উদ্দেশ্য নিয়ে এখানে আলোচনা করলাম। যেই
উদ্দেশ্যগুলোর জন্যই কিন্তু একটি শিল্পীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে এবং শিল্পীয় গণতন্ত্র পথ চলে। এই শিল্পীয় গণতন্ত্র আসলে আমরা কেন একটা প্রতিষ্ঠানের জন্য জরুরি সেই জিনিসটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। কি দরকার, প্রয়োজন। শুরুতে দেখো ইনক্রিজ কোঅপারেশন। বুঝতে পারছি যে একটা শিল্প কারখানায় গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সেক্ষেত্রে সেখানে কিন্তু একটা সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সহযোগিতা বৃদ্ধি পাবে ফলশ্রুতিতে শ্রমিক, ব্যবস্থাপনা, মালিক এদের উদ্দেশ্য অর্জনের জন্য একে অপরের কাজে কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করবে। এবং এই আমরা বলছি লিডারশিপ ডেভেলপমেন্ট। যদি যখন শ্রমিক এবং মধ্যস্থরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিবে তখন কিন্তু তারাও প্রতিষ্ঠানের ভালো মন্দ দিকগুলো সম্পর্কে কিন্তু অবহিত হবে। এতে তাদের মধ্যে নেতৃত্বের একটা সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ক্রমাগত যে অনুশীলন বা যেটা জটিল ঘটনা বিশ্লেষণের মধ্য দিয়ে তাদের কিন্তু এই যোগ্যতাটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই জন্য দেখবা তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ রেসপন্সিবিলিটি। যখন শিল্পীয় গণতন্ত্রের মাধ্যমে অংশগ্রহণমূলক ঘটনা ঘটানো হবে, অর্থাৎ কর্মীরা যখন নিজেরাই তাদের স্বার্থ বিষয়ে কিন্তু সচেতন থাকবে, হ্যাঁ, এবং শিল্প কারখানায় গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হবে তখন একটা কাজের মধ্যে স্বচ্ছতা আসবে এবং এর ফলে কর্মীরা যে নিজেদের স্বার্থের বিষয়টি খণ্ডিতভাবে না দেখে তারা তখন সামগ্রিকভাবে দেখার চেষ্টা করবে, অর্থাৎ তারা প্রতিষ্ঠানের প্রতি একটা ভালো লাগা কাজ করবে এবং তারা কিন্তু এই ভালো লাগার কাজ করার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের প্রতি তারা কিন্তু অনেক বেশি দায়িত্বশীল আচরণ করবে। চতুর্থ নম্বরে এসে ইনক্রিজ প্রোডাক্টিভিটি। যখন পারস্পরিক সহযোগিতার সৃষ্টি হবে তখন এই প্রতিষ্ঠানের যে ব্যক্তিক এবং যে সামষ্টিক এই সব দিকের উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পাবে। কারণ কর্মীরা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা অনুভব করে যখন কাজ করবে তখন কিন্তু সেটা দায়িত্ব বলে মনে হবে তাদের কাছে এবং এই প্রতিষ্ঠানের মুনাফা অর্জনটাকেও কিন্তু তারা অনেকটা দায়িত্ব হিসেবে নেবে। তাহলে সেক্ষেত্রে এই উৎপাদনশীলতা বৃদ্ধি কিন্তু পাবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অবশ্যই এই বৃদ্ধিতে আসলে এই যেটা আমার ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে আমি আরেকটি পয়েন্ট দেখি, সেটা হচ্ছে যে স্টাবলিশ কন্ট্রোল। আমরা বলছি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সমবায়ের সিদ্ধান্ত সেই সমবায়ের সিদ্ধান্ত যদি যৌথভাবে গ্রহণ করা হয় তাহলে সকল ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণও সহজ হয়ে পড়ে। কেননা শ্রমিকের প্রত্যেকটা লেভেলের ব্যবস্থাপনা সবাই কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে জানে, বুঝে এবং তারা নিজেদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করে। বিধায় সবাইকে কন্ট্রোল করা কিন্তু তখন অনেক বেশি সহজ হয়ে পড়ে। এবং এরকম আরো কিছু জিনিস রয়েছে, প্রপার ডিসিশন মেকিং, বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এখানে ব্যবস্থাপনা, মালিক, শ্রমিক বিশদভাবে কিন্তু আলাপ আলোচনা করার পরে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে সিদ্ধান্ত সঠিক হয় এবং যে কার্যকর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। প্রেষণা এবং সন্তুষ্টি। এই প্রেষণা এবং সন্তুষ্টি এখানে বলা হচ্ছে যে শিল্প কারখানায় যে গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হবে তখন প্রেষণাদায়ক যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো কাজ করবে এবং কর্মীরা নিজে থেকেই উৎসাহ বোধ করবে এবং এখানে কিন্তু আলাদা করে মোটিভেশন বা আলাদা করে যে মানে হচ্ছে যে ইন্সপাইরেশনের কিন্তু খুব একটা দরকার হয়ে পড়ে না এবং এরা কিন্তু নিজে থেকেই মোটিভেটেড হয় এবং নিজে থেকে তারা স্যাটিসফাইড। এরপরে দেখো শিল্প শান্তি প্রতিষ্ঠা, দ্যাট উইল এস্টাবলিশ পিস ইন ইন্ডাস্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে পারস্পরিক যদি আলাপ আলোচনার ভিত্তিতে যখন কাজগুলো অব্যাহত থাকবে তখন কিন্তু একটা প্রতিষ্ঠানের যে সংঘাতের সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এবং ফলশ্রুতিতে ওই শিল্পে কিন্তু শান্তি বজায় থাকবে। রিডিউস কনফ্লিক্ট, দ্বন্দ্ব হ্রাসের ক্ষেত্রে ব্যবস্থাপনার কাজে শ্রমিক এবং কর্মচারীদের অংশগ্রহণের ফলে ছোটখাটো যে মতপার্থক্য থাকবে এই মতপার্থক্য অনেক কমে যাবে। এর ফলে দ্বন্দ্ব কিন্তু অনেকটা হ্রাস পাবে এবং অনেক সময় সাধারণ দ্বন্দ্ব থেকে বড় ঘটনার সূত্রপাত ঘটে এবং এক্ষেত্রে কিন্তু তার সম্ভাবনা সীমিত হয়ে পড়ে। এবং সবশেষে দেখো ক্রিয়েট বেটার কমিউনিকেশন। যে সবার সাথে সবার কিন্তু একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এখানে কিন্তু কমিউনিকেশন গ্যাপ থাকবে না, সবার সাথে সবার কিন্তু একটা বেটার কমিউনিকেশন হবে এবং গণতন্ত্রের মূল কথাই কিন্তু হচ্ছে এই সকলের মতামতকে মূল্য প্রদান করা। আর সেজন্য
যখন ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি থাকবে তখন কিন্তু সবার সঙ্গে সবার একটা বোঝাপড়া তৈরি হবে, এবং এই বেটার আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু বেটার কমিউনিকেশন, আর বেটার কমিউনিকেশন থেকে বেটার ডেভেলপমেন্ট অর্থাৎ এভরিথিং উইল বি বেটার ইফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ইজ প্রেজেন্ট ইন অ্যান অর্গানাইজেশন। চলে আসো, এবার আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এলিমেন্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। দ্যাট মিন which elements are included in industrial democracy. They are fair wages, that mean উপযুক্ত মজুরি। এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসির কিছু উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে ফেয়ার ওয়েজেস, এরপরে রয়েছে লেবার ওনারশিপ। এখানে শিল্প কারখানার যে শ্রমিক মালিক তারা কিন্তু প্রতিষ্ঠান থেকে উপযুক্ত এবং ন্যায্য মানে মজুরি পেতে চায়। সেক্ষেত্রে যদি প্রদান করা হয় এই উপযুক্ত মজুরি, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা কিন্তু অবশ্যই গণতান্ত্রিক একটা অধিকার বলে কিন্তু গণ্য করা হয়, এবং এটা একটা ডেমোক্রেটিক রাইট। আর শিল্প যে গণতন্ত্র সেটি কিন্তু শ্রমিকদেরকে ন্যায়সঙ্গত যে মজুরি প্রদান, সে মজুরি প্রদানের কিন্তু সুযোগ প্রদান করে থাকে বা সুযোগ করে দেয়। হ্যাঁ, এরপরে যে লেবার ওনারশিপের কথা বলা হচ্ছে, অর্থাৎ শ্রমিকরা কিন্তু ব্যবস্থাপনার কাছে এরকম প্রত্যাশা করে যে তাদের শ্রমে অর্জিত মুনাফার কিছু অংশ তারা কিন্তু ভোগ করতে পায়, এবং এরূপ অংশীদারিত্ব তাদের মধ্যে কিন্তু সহযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং তাদেরকে আরো বেশি উদ্যমী করে তুলবে, এবং তারা আরো বেশি অংশীদারিত্বের সাথে কাজগুলো সম্পাদন করে থাকে। মানবীয় যে দৃষ্টিভঙ্গির কথা আমরা বলছিলাম, হিউম্যান অ্যাপ্রোচ, এটিও কিন্তু উল্লেখযোগ্য জিনিস, কেননা অনেক সময় কর্মীদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, কিন্তু শিল্পীয় গণতন্ত্রের উপস্থিতি থাকলে অবশ্যই একটা প্রতিষ্ঠান একটি কর্মীকে কিন্তু মানুষ হিসেবে গণ্য করবে, ফলশ্রুতিতে মানবীয় যে দৃষ্টিভঙ্গি দেখাবে, এবং এই মুখ্য উপাদান অবশ্যই এবং শ্রমিক কর্মীদের মানুষ হিসেবে গণ্য করা হবে, এখানে কিন্তু যন্ত্র হিসেবে গণ্য করা হবে না। 4 নম্বরে বলা হচ্ছে কন্ট্রোল। এখানে আমি একটু আগে বলছিলাম যেটি এলিমেন্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসিতে কন্ট্রোল, অর্থাৎ এখানে যে নিয়ন্ত্রণমূলক যে ব্যবস্থা সেটি কিন্তু শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে সবাই বোধগম্য। ফলশ্রুতিতে নতুন করে কাউকে কোনো জিনিস বোঝাতে হয় না, এবং নিজের স্বেচ্ছা প্রতিনিধিত্ব হওয়ার কারণে তারা কিন্তু ভুলও কম করে, বিধায় নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাও কিন্তু অনেকটা সহজভাবেই কিন্তু করা সম্ভবপর হয়। এটা একটা উপাদান। নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে বলা হচ্ছে যে নিয়োগের যে প্রকৃতি, সেই নিয়োগের প্রকৃতি একটা গণতন্ত্রে যখন থাকবে তখন নিয়োগের প্রকৃতি দ্বারা অবশ্যই মানে প্রকৃতি এই শিল্পীয় গণতন্ত্র কিন্তু নিয়োগের প্রকৃতি দ্বারা নির্ভর করে, কারণ দীর্ঘকালীন নিয়োগপ্রাপ্ত কর্মীরা কিন্তু গণতান্ত্রিক চর্চা করার সুযোগ লাভ করে, কিন্তু স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত কর্মীরা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হয়। তাহলে এটা হচ্ছে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট। অনুকূল যে পরিবেশ, ফেভারেবল এনভায়রনমেন্টের কথা বলছি, অনুকূল পরিবেশ শিল্প গণতন্ত্রের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং এরূপ গণতন্ত্র প্রতিষ্ঠানে কিন্তু সুষ্ঠু প্রবাহ সৃষ্টি করে। আর অনুরূপ যে পরিবেশ বা অনুকূল যে পরিবেশ, সে পরিবেশ কিন্তু কর্মীর যে কর্মস্পৃহা, সেই কর্মস্পৃহায় কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং বিপদের বিরুদ্ধে আমরা বলছি যে ফুল প্রোটেকশন এগেইনস্ট হ্যাজার্ড, যখন আপদ বিপদ আসবে তখন তার সামনের দিকে তার বিরুদ্ধে কিন্তু পূর্ণ রক্ষা করা সম্ভব হয়। এই ধরনের গণতন্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিপদের বিরুদ্ধে পূর্ণ রক্ষা, অর্থাৎ যে শিল্প কারখানা কাজ করতে গিয়ে কর্মী যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, এবং এইসব দুর্ঘটনার সময় কর্মীদের কিন্তু রক্ষার জন্য এগিয়ে আসা যেমন ব্যবস্থাপনার কর্তব্য, আবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো উত্থাপনও কিন্তু গণতান্ত্রিক অধিকারের পর্যায়ভুক্ত। অর্থাৎ এই জিনিসগুলো আমরা সাধারণত উপাদান হিসেবে দেখতে পারি। এবং লভ্যাংশে যে অংশগ্রহণ, প্রফিট শেয়ারিং এর কথা বলছি, অর্থাৎ প্রতিষ্ঠানে যে মুনাফা অর্জিত হবে অবশ্যই শ্রমিক কর্মীদের যে কঠোর পরিশ্রমের ফসল আমরা সবাই জানি, এবং এই যে অর্জিত মুনাফা, সেই অর্জিত মুনাফায় শ্রমিকদের অংশ থাকা উচিত বলে কিন্তু শিল্পীয় গণতন্ত্রের প্রভাব তারা মনে করেন। আর এরূপ ব্যবস্থা গৃহীত হলেই শিল্পীয় গণতন্ত্র পূর্ণ মাত্রায় কায়েম হয়েছে বলে আমরা মনে করতে পারি। অর্থাৎ লভ্যাংশের যদি সবাই অংশগ্রহণ থাকে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসিটা আসলে ফ্রুটফুল। অনুপস্থিতিতে জনিত নিয়ন্ত্রণ বাতিলকরণ শিল্পীয় গণতন্ত্রের অন্যতম উপাদান। আমরা বুঝতে পারছি যে ক্যান্সেলেশন, তোমরা সব দেখতে পাচ্ছ লাস্টের পয়েন্টটি, ক্যান্সেলেশন অফ অ্যাবসেন্টিভ কন্ট্রোল, অর্থাৎ অনুপস্থিতি জনিত নিয়ন্ত্রণ বাতিল করে। এখানে বলা হচ্ছে শিল্পীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে নিয়মিত কার্যে উপস্থিত থাকার পাশাপাশি শ্রমিকদেরকে ছুটি কাটানোর সুযোগ দিতে হবে।
দিতে হবে। মোট কথা অনুপস্থিতি জনিত যে নিয়ন্ত্রণ সেটি বাতিল করতে হবে। ব্যবস্থাপনা যদি শ্রমিক কর্মীদের কাজের পর ছুটি ভোগের অধিকার খর্ব করে, তাহলে শিল্পীয় যে গণতন্ত্র সেটির চর্চা কিন্তু বিঘ্নিত হবে। এই মানে আমরা যে উপাদানগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, এই যে ফেয়ার ওয়েজ, লেবার ওনারশিপ, এই হিউম্যান অ্যাপ্রোচ, কন্ট্রোল, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, habitable environment, full protection against hazard, profit sharing, and the last is cancellation of absentive control. এই জিনিসগুলো ছিল আমাদের এই এলিমেন্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। আমরা এবারে যাবো পরেরটাতে, প্রি কন্ডিশনস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। এখানে আমরা দেখতে পাই যে এই প্রি কন্ডিশনস অফ, এখানে আমাদের কিছু কিছু জিনিস রয়েছে, তোমরা খেয়াল করে দেখবে। পূর্ব শর্তের কথা এখানে বলছে যে শিল্পীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার পূর্বে কি কি জিনিস বা কি কি শর্ত থাকতে হয়। যেমন ধরো শুরুতেই অ্যাওয়ারনেস, সচেতনতা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গণতন্ত্রের যে সুফল বা সীমাবদ্ধতা, দুটাই মানে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, এই দুটো সাইড সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে, আপডেট থাকতে হবে। এবং যদি কেউ না থাকে তাহলে কিন্তু এই শিল্পীয় যে গণতন্ত্র সেটি কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে উঠবে না একটি প্রতিষ্ঠা। তাই শিল্প মানে কারখানায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সকল বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। আমরা দেখি স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড, এখানে যেখানে গণতন্ত্র সেখানে অবশ্যই কিন্তু স্যাক্রিফাইস থাকতে হবে। একক কথায় কোনো কিছু হবে না, সকলের মতামতের ভিত্তিতে সেই কাজগুলো সংগঠিত হবে। এই জন্য আমরা দেখি যে সমষ্টির স্বার্থে ব্যক্তিকে ত্যাগের মনোভাব প্রদর্শন করতে হবে। সমঝোতা সৃষ্টির জন্য মালিক পক্ষ যেমন শ্রমিকদের ছাড় দিবে, তেমনি প্রতিষ্ঠানের স্বার্থে শ্রমিকরাও কোনো কোনো ক্ষেত্রে ত্যাগ স্বীকার করবে। অর্থাৎ এই মনোভাব কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা পূর্বশর্ত, ছাড় দেওয়ার মানসিকতা। নাম্বার 3 তে যেটি নিয়ে কথা সেটি হচ্ছে টলারেন্স, অর্থাৎ সহনশীলতা, ধৈর্য থাকতে হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের মধ্যে সহনশীলতা থাকতে হবে, এবং সহনশীলতার মনোভাব যদি থাকে তাহলে শিল্প কারখানায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হিসেবে কাজ করবে। অর্থাৎ একে অপরকে সাহায্য করতে হবে, এবং একে অপরকে যে যখন মত বিনিময় হবে তখন অবশ্যই সেটি কিন্তু সহ্যশীল থাকবে, ধৈর্যশীল থাকবে, সহ্য করতে হবে, এবং তাহলে কিন্তু পারস্পরিক মত বিনিময় সম্ভব হবে, এবং এর ফলে গণতন্ত্রের যে সফল অর্জন সেটি কিন্তু সহজসাধ্য হবে। যোগাযোগ পদ্ধতির কথা যদি বলি, কমিউনিকেশন মেথড, তাহলে বলবো যে বিভিন্ন পক্ষের মধ্যে নিয়মিত এবং স্বচ্ছ যোগাযোগ থাকতে হবে। তাহলে স্বচ্ছ যোগাযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে কমিউনিকেশন মেথড, এই যে আমাদের একজনের সঙ্গে আরেকজনের যে মত বিনিময়, সে মত বিনিময় করতে পারবে এবং বিভিন্ন পরামর্শ দিতে পারবে, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবহিত হতে পারবে। এই ক্ষেত্রে সুবিধা কিন্তু আমরা কিন্তু পাবো। এডুকেশন এন্ড ট্রেনিং এর কথা যদি বলি তাহলে বলবো যে তোমরা জানো যে গণতান্ত্রিক যে তোমার গণতন্ত্র, শিল্পীয় যে গণতন্ত্র বা ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, এখানে একটা জটিল প্রক্রিয়া, এবং অবশ্যই এখানকার যে প্রশিক্ষণ এবং উপযুক্ত যে শিক্ষা এটা যদি না থাকে তাহলে এর পদ্ধতিগুলো কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা যাবে না। অতএব মানে শিল্প কারখানায় গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্তও কিন্তু হচ্ছে এই শিক্ষা এবং প্রশিক্ষণ। এরপরে দেখো কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতার কথা বলা হচ্ছে, যে শিল্প কারখানায় গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম একটা পূর্ব শর্ত হচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে কিন্তু সহযোগিতাশীল আচরণ করতে হবে, সহযোগিতা থাকতে হবে। এবং আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করছি যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, অর্থাৎ নমনীয়তা, সকল ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করতে হবে, এবং ব্যবস্থাপনা যেমন তার নীতিতে অনড় থাকবে না, তেমনি কর্মীরা কিন্তু তাদের অবস্থানে কিন্তু অনড় থাকবে না। অর্থাৎ দুজনকেই অবশ্যই এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং এই ফ্লেক্সিবল হতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই গণতান্ত্রিক যে পরিবেশ সেটি কিন্তু গঠন মানে প্রতিষ্ঠা করা সম্ভব, এবং শিল্প গণতন্ত্র তখনই কিন্তু সফল হবে। আরেকটি বিষয় স্বাধীনতার কথা, যেটা বলি ফ্রিডম। এখানে আসলে গণতন্ত্রের সাথে স্বাধীনতার প্রশ্নটি অবশ্যই জড়িত, এবং সেখানে কিন্তু সব ধরনের স্বাধীনতা থাকতে হবে। দ্যাট মিন মতামতের স্বাধীনতা থাকতে হবে, এবং
এই, আমরা যদি বলি সংগঠন গঠনের স্বাধীনতা থাকতে হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা থাকতে হবে, এখানে মিটিং বা মত বিনিময়ের ক্ষেত্রে সেটিরও স্বাধীনতা থাকতে হবে। অর্থাৎ এখানে যারা ব্যবস্থাপক থাকবেন তারা আসলে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, অর্থাৎ শ্রমিক কর্মীরা তাদের মতামত যেন তাদের নিজেদের মতো করে তারা যেন এক্সপ্লোর করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। এবং শিল্পক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে গণতন্ত্র কার্যকর হবে না বা শিল্প গণতন্ত্রের ফল কিন্তু ভোগ করা সম্ভব হবে। তাহলে এই স্বাধীনতা দেয় কিন্তু এই আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি দেখছি সেটি কিন্তু অন্যতম একটা অংশ। আস্থা এবং বিশ্বাসের কথা যদি বলি, যে কনফিডেন্স এন্ড অবিডিয়েন্স এরকম বলা হয় অনেক সময়, কিংবা মিউচুয়াল ট্রাস্ট বলা হচ্ছে, যে সেই পারস্পরিক যে আস্থা, সে আস্থা থাকতে হবে বা বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে দুই পক্ষে, এবং পরস্পরের মধ্যে যদি অবিশ্বাস বা সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ফলপ্রসূ হবে না। এবং এই যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, এই মূল্যবোধের মধ্যেও কিন্তু আমরা জানি যে আস্থা এবং বিশ্বাস কিন্তু জড়িত। এবং এই কনফিডেন্স এবং ওবিডিয়েন্স, যেটা আমরা বলছি যে আস্থা এবং বিশ্বাস অর্জন করা উভয় পক্ষের মধ্যে, এটিও কিন্তু এই শিল্পীয় গণতন্ত্র গঠনের বা প্রতিষ্ঠার অন্যতম প্রধান একটি পূর্ব শর্ত। এবারে দায়িত্বশীলতার কথা বলছি, রেসপন্সিবিলিটির কথা এখানে বলা হচ্ছে, যে রেসপন্সিবিলিটি সৃষ্টি, এটাও একটা পূর্ব শর্ত। কেমন এখানে সকল ধরনের পক্ষে একটা দায়িত্বশীলতা বৃদ্ধি করে, এবং প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসে এবং ভালোবেসে সবাই কাজ করতে আসবে, এবং তখনই কিন্তু এখানে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠানকে সবাই কিছু দিবে এরকম একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকবে। এবং এই জিনিসগুলো অর্থাৎ মনোভাবের যে উন্নয়ন, দায়িত্বশীল মনোভাবের যে উন্নয়ন, এটি কিন্তু ছিল, এটাও এক ধরনের পূর্ব শর্ত। এরপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। এখানে দেখতে পাচ্ছি আসলে শিল্পীয় গণতন্ত্রের যে কিছু কাঠামো রয়েছে, এরকম বলতে পারো বিভিন্ন ধরনের রূপ রয়েছে সেটি। শিল্পীয় গণতন্ত্রের বিভিন্ন রূপ রয়েছে, অনেক সময়ে বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়টি কেমন যে আমরা সবাই জানি যে শিল্পক্ষেত্রে যে আত্মনিয়ন্ত্রণ এবং শিল্পীয় জীবনে যে সম অধিকারের যে সুযোগ প্রদান, এটাকে কিন্তু সাধারণত শিল্পীয় গণতন্ত্র বলা হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের হতে পারে এই শিল্পীয় গণতন্ত্র। তার ভিতরে কিছু নাম এখানে আমি উল্লেখ করেছি, দেখবো যে কালেকটিভ বার্গেনিং অর্থাৎ যৌথ দর কষাকষি, এরপরে আছে ওয়ার্কার কাউন্সিল অর্থাৎ শ্রমিক কাউন্সিল, এরপরে আছে আমাদের যেটা আমরা বলি যে ট্রিপার্টাইট নেগোসিয়েশন অর্থাৎ ত্রিপাক্ষিক যে আলোচনা পদ্ধতি সেটি, এরপরে আছে জয়েন্ট কনসালটেশন মেথড, আমরা যেটা বলি যৌথ পরামর্শ পদ্ধতি, এবং সবশেষে এখানে উল্লেখ রয়েছে লেবার ডিরেক্ট অর ইন ম্যানেজমেন্ট বোর্ড, পরিচালনা পর্ষদে শ্রমিক পরিচালক। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা এবারে একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে যখন কালেকটিভ বার্গেনিং আমরা অলরেডি করেছি আমাদের চতুর্থ লেকচারে, যে যৌথ দর কষাকষি এটা অবশ্যই শিল্প গণতন্ত্রের একটি অন্যতম রূপ। এখানে আমরা শিল্প গণতন্ত্র সরাসরি দেখতে পাই অবশ্যই। আর ওয়ার্কার কাউন্সিল যেটা, এটা কিন্তু বিষয়টা এরকম যে আসলে ওয়ার্কার কাউন্সিলের যে বা শ্রমিক কাউন্সিল, এর কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রমিক কর্মী এবং ব্যবস্থাপকদের মধ্যে একটা সহযোগিতার বন্ধন সৃষ্টি করা, এবং কমপক্ষে 50 জন শ্রমিক সমন্বয়ে কিন্তু এই ধরনের শ্রমিক কাউন্সিল গঠিত হয়। এবং এক্ষেত্রে যারা কর্মরত থাকবে শ্রমিক কর্মী, এদের আনুপাতিক হারে কিন্তু প্রতিনিধি নির্বাচিত হয়। আমরা দেখেছি এর আগে সিডিএ আমাদের যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট ছিল সেখানে ছিল। তবে শিল্প কারখানা প্রধানকে কিন্তু এখানে কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ধরে নেওয়া হয়, আর এই কাউন্সিলের সদস্য, যে এই কাউন্সিল কিন্তু শ্রমিক কর্মীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে এবং এই সমাধানের একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। আর 3 নম্বরের কথা যেটা বলা ছিল যে ট্রিপার্টাইট যে নেগোসিয়েশন অর্থাৎ ত্রিপাক্ষিক যে আলোচনা পদ্ধতি, এখানে আসলে 3টা পক্ষ, একটা হচ্ছে মালিক পক্ষ, দ্বিতীয় হচ্ছে শ্রমিক পক্ষ, একটা হচ্ছে সরকার। তো এই পদ্ধতির মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে এরকম যে শিল্প কারখানার যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য সকল পক্ষের মধ্যে একটা পারস্পরিক আত্মবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা। এবং বাংলাদেশের বর্তমানে যদি আমরা শিল্প সমাজে এরূপ যে ত্রিপাক্ষিক আলোচনা, সেই আলোচনাটা কিন্তু বর্তমানে প্রচলন রয়েছে। এখানেও কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি লক্ষ্য করি। 4 নম্বরে যেটা দেখা যাচ্ছে জয়েন্ট কনসালটেশন মেথড, চতুর্থত এটা আমরা দেখতে পারি যে এটা, তো এখানে আসলে
যে জয়েন্ট, এখানে এটা কিন্তু সাধারণত যুক্তরাজ্যে আমরা বলে থাকি, সাধারণত ব্রিটেনে কিন্তু এই শিল্প কারখানা এই ধরনের শিল্প গণতন্ত্র প্রচলিত রয়েছে। এ ব্যবস্থায় ব্যবস্থাপনা এবং যে শ্রমিক প্রতিনিধি এর সমন্বয়ে কিন্তু দ্রুত একটা কমিটি গঠন করা হয় এবং তারপরে এই ব্যবস্থাপনার দায়িত্ব কমিটির হাতে অর্পণ করা হয়। আর বাংলাদেশের আমরা যদি বলি যে বাংলাদেশেও কিন্তু 1969 সালের যে শিল্প সম্পর্ক অধ্যাদেশ ছিল, আমরা যদি বলি আইআরও, সেই আইআরও এর কিন্তু শিল্প বিরোধী যে নিষ্পত্তিতে শ্রমিকদের অংশগ্রহণের কথা বলা ছিল এবং 1980 সালের সংশোধনীতে বলা হয়েছে যে কমপক্ষে 50 জন শ্রমিক যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকে তাহলে সেই সংগঠনে অবশ্যই একটা অংশগ্রহণ কমিটি গঠন করতে হবে এবং শিল্প পর্যায়ে কিন্তু শ্রমিক এবং ব্যবস্থাপনার দুইজন করে এবং আর্থিক যে প্রতিষ্ঠানগুলো থাকবে সেই প্রতিষ্ঠানগুলোতে একজন করে প্রতিনিধি নিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং এই কমিটিগুলো আবার কি করবে, প্রতি 2 মাসে তারা একবার বৈঠকে বসবে এবং নিজেদের মধ্যকার যে মতপার্থক্য সেটি দূর করার জন্য চেষ্টা করবে এবং সামনের যে কর্ম পরিকল্পনা বা কর্ম সম্পাদনের জন্য যে কোনো মেথড যদি থাকে তাহলে সেটি নিয়েও তারা কাজ করবে। তো এই ছিল বাংলাদেশের প্রেক্ষাপটের আলোচনা এবং সবশেষে যেটি লেখা সেটা হচ্ছে যে ডিরেক্ট লেবার ডিরেক্ট অর ইন ম্যানেজমেন্ট বোর্ড, এখানে বলা হচ্ছে পরিচালনা পর্ষদে শ্রমিক পরিচালক। এখানে পরিচালনা বোর্ডে আসলে শ্রমিক পরিচালক নিয়োগ করে সহজ সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে এই শিল্পীয় গণতন্ত্রের অন্যতম একটা রূপ এবং এই ব্যবস্থাপনা সংগঠনের যে মালিকানা সেটা অপরিবর্তিত রেখেই ব্যবস্থাপনা বোর্ডে শ্রমিক প্রতিনিধি প্রেরণের যে বিষয়টি সেটা কিন্তু চূড়ান্ত হয়ে থাকে এবং ব্যবস্থাপনায় শ্রমিকদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের এই বিশেষ ধরনটি আসলে বাংলাদেশ সহ এখন দক্ষিণ এশিয়ার কিছু দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এর কারণ কিন্তু আসলে পাশ্চাত্যের যে শিল্প দেশ, এই দেশগুলোর মতো কিন্তু আমাদের দেশের শ্রমিকদের অংশগ্রহণের ক্ষমতা এবং ইচ্ছা যথাযথ কিন্তু নয়। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু ছিল আমাদের ভেরিয়াস ফর্মস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, কি কি রূপ হতে পারে সেগুলো। আমরা এবারে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিমিটেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। দেখো যে প্রত্যেক জিনিসের ভালো আছে, প্রত্যেক জিনিসের খারাপ আছে, ঠিক তেমনি এই শিল্পীয় গণতন্ত্রের কিন্তু কিছু খারাপ দিক রয়েছে। যেমন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে কিন্তু ডিলেট ইন ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সমস্যা ঘটবে, সবার মতামতের ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লিমিটেশন ইন কোঅর্ডিনেশন, এখানে সুসমন্বয়, অর্থাৎ সবার মতামতের ভিত্তিতে সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই জিনিসগুলো করা হবে, দেখেই কিন্তু সমন্বয় করা হবে। সবাই সময়ের একটি বিষয় রয়েছে এবং শিল্প কারখানায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে সমন্বয়ে কিন্তু অসুবিধা হবে। একটি বিষয় ইন্টারফেয়ার অফ লেবার ইউনিয়ন, অর্থাৎ এখানে শ্রমিক সংঘের যে আধিপত্য সেই আধিপত্য লক্ষ্য করা যায় এবং হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। এর ফলে শ্রমিকরা কিন্তু নিজেদের অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে, ফলে সকল ক্ষেত্রে নিজেদের একটা আধিপত্য সৃষ্টি এবং হস্তক্ষেপ করতে চায়। এই প্রবণতা শিল্পক্ষেত্রে গণতন্ত্রের ধারণা এবং বাস্তবায়ন অনেক কঠিন করে তোলে। যাই হোক, তো সেক্ষেত্রে এই জিনিসটি অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের অসুবিধার বিষয়টি এরকম, ব্যবস্থাপনার সকল কাজে সবার অংশগ্রহণের আমরা দেখতে পাচ্ছি লিমিটেশন ফর সার্কামস্টেন্সেস, আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের অসুবিধা। এখানে ব্যবস্থাপনার সকল কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কিন্তু যে পরিবেশটি তৈরি হবে বা যে পরিবেশটি তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের সমস্যা দেখা যায়। অর্থাৎ পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে সবাই একটা প্রতিষ্ঠানের পলিসি সম্পর্কে অবহিত হবে এবং সবাই সেখানে মতামত দেওয়ার চেষ্টা করবে। ফলশ্রুতিতে যদি আমরা বলে থাকি সাধারণত অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে অনেক বেশি নৈরাজ্যের সৃষ্টি হবে এবং অনেক সমস্যার সৃষ্টি হবে। তো ইন্ডাস্ট্রিয়াল যে ডেমোক্রেসি, সেই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি কিন্তু এটিও একটি অন্যতম লিমিটেশন। আমরা একটি জিনিস বলবো যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে লিমিটেশন ইন কুইক ডিসিশন। একটু আগে বললাম যে ডিসিশন মেকিং দ্যাট মিন কুইক ডিসিশন, একটা ডিসিশন নিতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়ে পড়ে এই ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। আর সব শেষের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইনক্রিজ এস্টিমেটিং কস্ট। আমরা বলছি যে এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন এখানে প্রাইভেসির বিষয় রয়েছে, স্পয়েল প্রাইভেসি। এখানে কিন্তু যে গোপনীয়তা, সেই গোপনীয়তা কিন্তু রক্ষা পায় না, অর্থাৎ গোপনীয়তা কিন্তু বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে
বা সব পক্ষ এখানে একত্রিত হয়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানে যদি কোনো গোপনীয় বিষয় থাকে, সেই গোপনীয় বিষয় কিন্তু এখানে ডিসক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি দেয়। তো এরপরে এই যে আমাদের যে মিটিং ব্যয়, সেই মিটিং ব্যয় কিন্তু বৃদ্ধি পায়। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল আমাদের এই শিল্প গণতন্ত্রের আমাদের সীমাবদ্ধতা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ জানিয়ে এবং তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসটি এনজয় করার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা।